হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, সাফ জানালো ইরান। হরমুজে অবরোধ থাকবেই বললেন ট্রাম্প। জেডি ভেন্স পাকিস্তানের পথে নন, ওয়াশিংটনে আছেন, দাবি রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্টের হুমকি উপেক্ষা করে প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। খুলে দেওয়া হলো তেহরানের প্রধান দুটি বিমানবন্দর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছেন বলে দাবি বার্তা সংস্থাটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাহার করে কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে দেশটির গণমাধ্যমের। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ভেন্যু হিসেবে আবারও সামনে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দ্বিতীয় দফার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময় ইরান এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি 2015 সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে। তিনি দাবি করেন ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নয়। আরও বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন। এর আগে পাকিস্তানের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখলেও দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনও দ্বিধা রয়েছে। একই সময় ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আলোচনার বড় বাধা দিয়েছে। অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তত 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যারা হরমুজ অবরোধে জড়িত থাকবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে তেলের দাম প্রায় 5% বেড়ে গেছে বিশ্ববাজারে। ইসরায়েলের সামরিক প্রধান বলেন ইরানকে তার লক্ষ্য পূরণে বাধা দেওয়া হবে আর ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে কাতার, ওমান, ফ্রান্স ও রাশিয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেও গভীরে কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছে বলে দাবি বার্তা সংস্থাটির। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ বলে দাবি দেশটির গণমাধ্যমে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসানোর চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই যখন একে অপরের উপর আস্থা রাখতে পারছেন না, তখন তৃতীয় পক্ষ হিসেবে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। কিছু পর্যবেক্ষক মনে করছেন পাকিস্তান এই মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে সমালোচকদের মতে এটি বাস্তবসম্মত শান্তি উদ্যোগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশলও হতে পারে। এই দ্বৈত ধারণা পাকিস্তানের ভূমিকা নিয়ে আরও বিভ্রান্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরকে বিশ্বাস করতে রাজি নয়। তারা একে অপরের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। এই অবস্থায় পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করা হলেও বাস্তবে দুই পক্ষই ইসলামাবাদের উদ্যোগকে কতটা গুরুত্ব দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে আলোচনা শুরুর আগেই আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।
ইরানের আলোচনায় না আসার ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। পাকিস্তানের উদ্যোগ যদি ব্যর্থ হয় তাহলে আঞ্চলিক কূটনীতিতে তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন মূল প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যিকারের শান্তির পথ খুলবে নাকি কেবল নতুন কূটনৈতিক অচলাবস্থা তৈরি করবে? নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর নড়বড়ে আঞ্চলিক ভারসাম্য। এই সংঘাত কি নতুন ভূ রাজনীতির জন্ম দিচ্ছে নাকি তৈরি করছে বড় অনিশ্চয়তা, তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির জন্য ওয়াশিংটন তেল আবিবের কৌশলগত অবস্থান আলাদা হওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানের নাম ভিন্ন হলেও দুই দেশ যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। বিশ্লেষকদের মতে এই যৌথ পদক্ষেপ শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারে দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্কের স্পষ্ট প্রতিফলন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের আধিপত্য প্রতিষ্ঠা করতে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতকে হাতিয়ার হিসেবে দেখেছেন। একই সময়ে আরব বিশ্বে মার্কিন ভূকৌশলগত স্বার্থ এগিয়ে নিতে এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহর নেতৃত্ব দুর্বল হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমে আসে। এটাকে সুযোগ হিসেবে দেখেছে ওয়াশিংটন ও তেল আবিব। শুরু হয় বিমান হামলা ও বোমাবর্ষণ, যা দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো অঞ্চল জুড়ে। তবে যুদ্ধে ইরান তাদের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নাড়িয়ে দিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ, উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ, এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান, সব মিলিয়ে ইরান দেখিয়েছে তার প্রতিরোধ ক্ষমতা। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিও চাপের মুখে পড়েছে। 40 দিনের এই সংঘাতে চাপে পড়ে যুক্তরাষ্ট্র নিজেও। উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে, জ্বালানি স্থাপনাগুলোতে হামলা আর অভ্যন্তরীণভাবে যুদ্ধবিরোধী জনমত সবকিছুই চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের উপর। এমনকি মার্কিনদের মধ্যেই এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এক জরিপে দেখা গেছে 61% আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য থেকে যুদ্ধ পরিস্থিতি ইতি টানার ব্যাপারে তাকে আগ্রহী দেখা গেছে, কিন্তু নেতানিয়াহু ফের যুক্তরাষ্ট্রকে সংঘাতের দিকে টেনে আনতে পারে আশঙ্কা করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ওয়াশিংটন তেল আবিবের কৌশলগত অবস্থান আলাদা হওয়া জরুরি বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের জেরে জ্বালানি শক্তির সংকটে পড়েছে জার্মানি। এর ফলে দেশটির শিল্প প্রতিষ্ঠানে কমেছে উৎপাদন। তবে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার সংকট সামাল দিতে পুরোপুরি ব্যর্থ, অভিযোগ দেশটির বিরোধী দলের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। গেল 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরুর পর থেকেই বিশ্বের নানা দেশের মতো বিপাকে পড়েছে জার্মানি। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেলের স্বাভাবিক সরবরাহ কমে যাওয়ায় জার্মানিতে প্রতি লিটার ডিজেল, পেট্রোল, অকটেন সহ প্রাকৃতিক গ্যাস বিক্রি হচ্ছে 30 থেকে 40% বেশি দরে। আর এই দাম চুকাতে হিমশিম খাচ্ছেন এদেশের গাড়ি চালকরা। জার্মানির 16টি প্রদেশের ক্ষুদ্র, মাঝারি এবং ভারী শিল্প প্রতিষ্ঠানের মালিকরা জানিয়েছেন, তেলের স্বাভাবিক সরবরাহ কিংবা জ্বালানি শক্তির অভাবে উৎপাদন অনেকটাই কমাতে বাধ্য হয়েছেন, যার ফলে বেড়েছে মূল্যস্ফীতি এবং এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্সের নেতৃত্বে জার্মান সরকার আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে জার্মান পার্লামেন্টের প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ড এএফডি এবং এদেশের সাধারণ মানুষ। অবশ্য ফ্রিডরিশ ম্যার্স এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। এদিকে পাকিস্তানে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়া এবং হরমুজ প্রণালী নিয়ে বারবার যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেটি অব্যাহত থাকলে অবশ্যই জার্মানদের কপালে শনির দশা সহজেই কাটবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জ্বালানি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের পরও লেবাননের দক্ষিণ অঞ্চলের অন্তত 39টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘরবাড়ি ধ্বংস ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ বৈরুতের। নাবাতিয়া অঞ্চলে বিমান হামলায় অন্তত 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর
স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তারা। পাল্টা হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফা বৈঠকের উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তারা জানায় আগামী বৃহস্পতিবার হতে পারে এই বৈঠক। যুদ্ধবিরতির ঘোষণার পর ধীরে ধীরে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষজন। অনেক পরিবার দীর্ঘদিন পর নিজেদের ঘরবাড়ি ধ্বংসের স্তূপে ফিরে গিয়ে শুধুই ক্ষয়ক্ষতির চিহ্ন দেখছে। কেউ কেউ সামান্য জিনিসপত্র উদ্ধার করতে এলেও নিরাপত্তার শঙ্কায় রাতে আর থাকছেন না। স্থানীয়রা বলছেন বহু ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আবার অনেক এলাকা এখনো অনিরাপদ থাকায় পুনর্বাসন অনিশ্চিত হয়ে পড়েছে। যুদ্ধ থেমেছে বলা হলেও বাস্তবে মানুষের স্বাভাবিক জীবনে ফেরা এখনো অনেক দূরের পথ বলেই মনে করেন অনেকে। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। সরবরাহ 10% বিঘ্নিত হলে দাম $130 ছাড়ানোর আশঙ্কা। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ ভারত ও বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা তেলের বাজারকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা গত এক দশকেও দেখা যায়নি। ইরান জানিয়েছে তাদের ওপর কোনো বড় ধরনের সামরিক চাপ তৈরি করা হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিতে পারে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আশঙ্কায় গত এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $82 থেকে লাফিয়ে $90 ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যদি হরমুজ দিয়ে সরবরাহ মাত্র 10% বিঘ্নিত হয় তবে তেলের দাম হবে $130 উপরে। তেলের এই ঊর্ধ্বগতিতে ইতোমধ্যেই বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে গত 3 মাসে গ্যালন প্রতি পেট্রোলের দাম প্রায় 10 থেকে 15% বেড়েছে। ইউরোপের দেশগুলোতে পরিবহন খরচ বাড়ায় মুদ্রাস্ফীতি নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ভারত তার তেলের সিংহভাগ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। অস্থিরতার কারণে দেশটিতে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই বাড়ানো হয়েছে। এদিকে আমদানিকৃত তেলের খরচ বেড়ে যাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার। শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন থাকলেও তার ক্ষমতা খুব বেশি নয়। এছাড়া লোহিত সাগর অস্থিরতার কারণে এডেন উপসাগর দিয়ে জাহাজ চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে হরমুজ প্রণালীর কোনো বাস্তবসম্মত বিকল্প এই মুহূর্তে নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধের জেরে এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে টালমাটাল জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্ররা ঝুঁকছে তেহরান ও মস্কোর দিকে। 7 বছরে প্রথমবার ইরানের কাছ থেকে তেল কিনেছে ভারত। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক মিত্র দেশকে দূরে সরে যেতে বাধ্য করেছে। ইরানে মার্কিন হামলার পর থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বেশিরভাগ বার্তায় ছিল অস্পষ্ট। অনেকের দাবি যুদ্ধক্ষেত্র ও জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান ও রাশিয়ার দিকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একই দিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে ফিলিপিন্স। 7 বছরের মধ্যে প্রথমবার ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর এই সংকটে নতুন করে সামনে এসেছে রাশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। বরকতুল্লাহ, সময় সংবাদ।
গাজায় পানি সরবরাহ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় 2 জন ট্রাক চালক নিহত হওয়ার পর ইউনিসেফ জরুরি মানবিক কার্যক্রম স্থগিত করেছে। নিরাপদ পানি সরবরাহ কার্যক্রম এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যুদ্ধবিরতি থাকলেও গাজায় সহিংসতা ও প্রাণহানি থামছেই না। একই সময় ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উদ্যোগে শান্তি আলোচনার চাপ আরও বেড়েছে। এমনকি আলাদা 2টি হামলায় আরও 2 জন নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার আলাদা ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতাল জানায় যুদ্ধবিরতির পরও নিয়মিত হামলায় প্রাণহানি ঘটছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে 60টিরও বেশি দেশের অংশগ্রহণে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে গাজা ও পশ্চিম তীর নিয়ে আলোচনা করেছে। লক্ষ্য দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা কাঠামো তৈরি করা। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা একক প্রশাসন ও অস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ইউরোপের কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েও আলোচনা করছে। জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে আগামী দশকে 71 বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে। যুদ্ধের কারণে আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাত ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে 102টি নতুন বসতির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পুরো গাজা এবং লেবানন ও সিরিয়ার দখলকৃত এলাকাতেও বসতি করার কথা জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। পশ্চিম তীরের সা নূর এলাকায় বসতি পুনঃপ্রতিষ্ঠা ঘিরে চলছে আয়োজন। সেখানে জড়ো হন ইসরায়েলের শীর্ষ নেতারা। 2005 সালে উচ্ছেদ হওয়া ইহুদি পরিবারগুলোর কেউ কেউ আবারও ফিরেছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী প্রকাশ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনের ঘোষণা দেন। বসতি সম্প্রসারণ নিয়ে ইসরায়েলের অবস্থান বরাবরই বিতর্কিত। অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরের বসতিগুলোকে অবৈধ মনে করলেও তেল আবিব তা অস্বীকার করে। বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের অধীনে এরই মধ্যে 102টি নতুন বসতি অনুমোদন দেওয়া হয়েছে, যা আগের সরকারের তুলনায় প্রায় 80% বেশি। এদিকে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি অংশ প্রকাশ্যেই ফিলিস্তিনিদের উচ্ছেদের দাবি তুলছে। কেউ কেউ ধর্মীয় ঐতিহাসিক যুক্তি তুলে পুরো ভূখণ্ডকে ইসরায়েলিদের বলে দাবি করছেন। এই অবস্থান পশ্চিম তীরের ভবিষ্যৎ, ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে ফেলছে। শুধু পশ্চিম তীরে নয়, পুরো গাজা, লেবানন ও সিরিয়ায় দখলকৃত এলাকাতেও বসতি করার ঘোষণা দেন ইসরায়েলের অর্থমন্ত্রী। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়ার তুয়াপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। একই সঙ্গে তেল শোধনাগারে কিয়েভের হামলায় আগুনে ধরে বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে রুশ অবতরণ জাহাজ ও রাডার স্থাপনায় হামলার দাবি করেছে জেলেনস্কি প্রশাসন। ইউক্রেনের কিয়েভ সহ একাধিক অঞ্চলে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর না হওয়ায় রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানতে এই পদক্ষেপ। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুয়াপসে বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে একটি তেল শোধনাগারে আগুনের খবর পাওয়া গেছে। ড্রোন হামলায় 1 জন নিহত ও 1 জন আহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে 2টি বড় জাহাজ এবং একটি রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা GUR। এসব হামলায় রাশিয়ার জ্বালানি ও নৌসক্ষমতায় চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রুশ তেল খাতে হামলা কৌশলগত সিদ্ধান্ত। বলেন, নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর না হওয়ায় রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতায় আঘাত হানতেই এই পদক্ষেপ। কিয়েভ বলছে, তারা শুধু সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে এবং এতে রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমানোই উদ্দেশ্য। যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে মস্কো। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। মার্কিন মূল্যকে একের পর এক পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ সংবাদে তোলপাড় সারা বিশ্ব। হাই প্রোফাইল এসব বিজ্ঞানীদের হাতে ছিল পারমাণবিক ও মহাকাশ গবেষণার অতি গোপনীয় সব তথ্য। বিদেশি গুপ্তচর বৃত্তি নাকি ইউএসএফও গবেষণার তথ্য আড়াল করতে খোদ প্রশাসনের হাত, এমন জল্পনার মাঝে এবার সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
2023 সাল থেকে এখন পর্যন্ত অন্তত 10 থেকে 12 জন প্রথম সারির বিজ্ঞানী ও গবেষক হয় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন নয়তো প্রাণ হারিয়েছেন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির স্টিভেন গার্সিয়া থেকে শুরু করে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো, তালিকাটা দীর্ঘ ও শিউরে ওঠার মতো। তাদের প্রত্যেকেরই বিচরণ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও সামরিক গুরুত্বপূর্ণ গবেষণার অন্দরে। বিজ্ঞানীদের এই অন্তর্ধান বা মৃত্যুর ধরনেও রয়েছে গভীর রহস্য। কেউ বাড়ি থেকে ফোন, মানিব্যাগ ফেলে রেখে স্রেফ হেঁটে বেরিয়ে নিখোঁজ হয়েছেন, কাউকে আবার নিজ বাড়ির বারান্দায় বা ড্রয়িং রুমে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। বিশেষ করে অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করা বিজ্ঞানী অ্যামি এসক্রিজের মৃত্যু চাঞ্চল্য বাড়িয়েছে কয়েক গুণ। মৃত্যুর আগে তিনি নিজেই পডকাস্টে দাবি করেছিলেন তাকে অনুসরণ করা হচ্ছে এবং তার জীবন বড় ধরনের ঝুঁকির মুখে। বিষয়টি নিয়ে শুরু থেকেই মুখ খুলছে না মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো, তবে জল্পনা থামছে না সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন এর পেছনে ভিন গ্রহের যান বা ইউএফও নিয়ে মার্কিন সরকারের গোপন প্রকল্পের যোগসূত্র আছে, আবার কারো মতে বৈশ্বিক পারমাণবিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বেছে বেছে মেধাবী বিজ্ঞানীদের টার্গেট করছে। এফবিআই এর সাবেক কর্তারাও বলছেন এতগুলো স্পর্শকাতর মৃত্যু কাকতালীয় হতে পারে না। অবশেষে চাপের মুখে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। সাংবাদিকদের ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং 1.5 সপ্তাহের মধ্যেই সত্য সামনে আসার প্রত্যাশা করছেন। আগামী কয়েকদিনেই জানা যাবে এই মেধাবী বিজ্ঞানীদের হারিয়ে যাওয়ার পেছনে পর্দার আড়ালে আসলে কারা কলকাঠি নাড়ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ম্যাগাজিন দ্য আটলান্টিকের বিরুদ্ধে $250 মিলিয়ন মানহানির মামলা করেছেন। তার অভিযোগ, একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে মদ্যপান ও আচরণগত অনিয়ম নিয়ে ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে। এমনকি এই প্রতিবেদনকে জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগ বলে দাবি করেন তিনি। তবে মামলাটি ভিত্তিহীন দাবি করে প্রতিবেদনের সপক্ষে অবস্থান নিয়েছে দ্য আটলান্টিক। ফলে বিষয়টি এখন বড় আইনি ও রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এর পরিচালক কাশ প্যাটেল অভিযোগ করেছেন দ্য আটলান্টিক তার বিরুদ্ধে মদ্যপান ও দায়িত্বে অনিয়ম সংক্রান্ত ভুয়া ও মনগড়া তথ্য প্রকাশ করেছে। তিনি এই প্রতিবেদনের ভিত্তিতে ওই ম্যাগাজিন এবং সাংবাদিক সারা ফিটস প্যাট্রিকের বিরুদ্ধে $250 মিলিয়ন মানহানির মামলা দায়ের করেছেন। প্যাটেলের দাবি, এসব তথ্য তার পেশাগত সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। তবে দ্য আটলান্টিক জানিয়ে তারা তাদের প্রতিবেদনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে এবং মামলাটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। সাময়িকীটির দাবি, তারা অনেক সূত্রের সঙ্গে কথা বলেছে এবং সংবেদনশীল তথ্য যাচাই করেই প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের মতে এটি স্বাধীন সাংবাদিকতার অংশ এবং তারা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। প্যাটেলের মামলায় বলা হয়, প্রকাশের আগে দেয়া ব্যাখ্যা ও অস্বীকারকে উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছাপানো হয়েছে। আইনগতভাবে অ্যাকচুয়াল ম্যালিস প্রমাণ করতে হলে দেখাতে হয় যে প্রকাশক জেনে বা গুরুতর সন্দেহ থাকা সত্ত্বেও ভুল তথ্য ছেপেছে। এই মানদণ্ডই মামলাটিকে জটিল ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই মামলা যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের দীর্ঘদিনের উত্তেজনাকে আরো সামনে এনেছে। বিশেষ করে সাম্প্রতিক সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে একাধিক মামলা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক ও গণমাধ্যমের স্বাধীনতার বড় বিতর্কের অংশ হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ফিলিপিন্স যৌথ সামরিক মহড়ার জেরে ম্যানিলায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। এই মহড়া ফিলিপিন্সকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে পারে বলে সতর্ক করেছেন আন্দোলনকারীরা। এদিকে জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সংবিধানের 9 নম্বর ধারা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। যুক্তরাষ্ট্র সহ 7 দেশের 17,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে। এই মহড়া ঘিরেই রাজধানী ম্যানিলায় বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এই ধরনের মহড়া ফিলিপিন্সকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে বলে সতর্ক করেন তারা। এই মহড়া আমাদের স্থানীয় জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলবে, জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করবে এবং বালিকাতান আয়োজনের পেছনে যে সম্পদ ব্যয় হচ্ছে তা বরং আমাদের জনগণের জন্য ভর্তুকি হিসেবে বরাদ্দ করা উচিত। মহড়ায় প্রথমবারের মতো জাপান তাদের টাইপ 88 অ্যান্টিশিপ মিসাইলের লাইভ ফায়ার ড্রিল চালাবে। আরও যোগ দেবে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নিউজিল্যান্ড। দক্ষিণ চীন সাগরে বেইজিং এর সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই মহড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে জাপানের টোকিওতে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রায় 36,000 মানুষ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সংবিধানের 9 নম্বর ধারা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। 1947 সালের এই সংবিধান জাপানকে যুদ্ধ থেকে বিরত রাখার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
জাপানের সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদের কারণে দেশটি এখনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু কিছু রাজনীতিবিদ এই অনুচ্ছেদ সংশোধন করতে চান। এটা আমাকে অস্বস্তি ও উদ্বিগ্ন করে তোলে। আমি যুদ্ধের বিরোধিতা করি। প্রতিবাদকারীরা বলছেন যুদ্ধ বিরোধী এই ধারা দুর্বল হলে জাপান আবারও সামরিক পথে এগোতে পারে, যা উদ্বেগের বিষয়। তরুণদের বড় অংশ এতে যোগ দিয়ে আঞ্চলিক সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দাবি তুলেছে। তাদের মতে সামরিক জোট নয়, এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতাই হওয়া উচিত অগ্রাধিকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা চলছে এক অদৃশ্য ডিজিটাল আড়িপাতা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেসরকারি গোয়েন্দা নিয়োগ করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর কড়া নজরদারি চালাচ্ছে অন্তত 12টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমানোর এই গোপন মিশন ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে গোটা ব্রিটেন জুড়ে। নিরাপত্তার দোহাই দিয়ে একাডেমিক স্বাধীনতার এমন ত্রুটি চেপে ধরাকে আধুনিক পুলিশি রাষ্ট্রসুলভ আচরণ বলছেন বিশ্লেষকরা। লিবার্টি ইনভেস্টিগেটস ও আল জাজিরার যৌথ অনুসন্ধান বলছে গত 2 বছরে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো হোরাস সিকিউরিটি কনসালটেন্সি নামক একটি সংস্থাকে প্রায় 4,40,000 পাউন্ড বা প্রায় 6 কোটি টাকা পরিশোধ করেছে। সাবেক ব্রিটিশ সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই সংস্থাটি মূলত শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ব্যক্তিগত গ্রুপ এবং অনলাইন তৎপরতা নিয়মিত পর্যবেক্ষণ করে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ বা বিক্ষোভের কোনো আগাম আভাস পেলেই তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অ্যালার্ট হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তদন্তে উঠে আসা তালিকায় রয়েছে অক্সফোর্ড, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ব্রিস্টল ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নাম। নথিপত্র ঘেটে দেখা যায় এই নজরদারি কেবল সাধারণ তথ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রোফাইলগুলোকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংহতি প্রকাশ কিংবা প্রতিবাদের ডাক দেয়া পোস্টগুলোকেও হুমকি হিসেবে চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছে গোয়েন্দা সংস্থাটি। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন ফিলিস্তিনি ভিজিটিং প্রফেসরের গতিবিধি ট্র্যাকিং করার নজিরও মিলেছে এই অনুসন্ধানে। বিশ্ববিদ্যালয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলো একে ভয়াবহ বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ও মত প্রকাশের অধিকার রক্ষায় দায়বদ্ধ, সেখানে তারা নিজেরাই তথ্য তুলে দিচ্ছে বেসরকারি গোয়েন্দাদের হাতে। অনেক ক্ষেত্রে এই রিপোর্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ডেকে জিজ্ঞাসাবাদ বা একাডেমিক শাস্তির মুখোমুখি করার ঘটনাও ঘটেছে। ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন UCU-SAF জানিয়ে দিয়েছে এটি কেবল নজরদারি নয়, বরং মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠ রোধ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে ক্যাম্পাসের সম্ভাব্য ইহুদি বিদ্বেষ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তথ্য অধিকার আইনে পাওয়া নথিতে দেখা যাচ্ছে নজরদারির সিংহভাগই ছিল শান্তিপূর্ণ ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে। খোদ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরাও এখন এই নজরদারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীদের দাবি যে ক্যাম্পাসগুলোতে তাদের নিরাপদ বোধ করার কথা, সেখানেই এখন গোপন নজরদারির শিকার হচ্ছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা পার্কে পূর্ব পরিকল্পিত সংঘর্ষের জেরে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। এতে কিশোরদের সম্পৃক্ততা ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালে লাইনবার্গ পার্কে ঘটনা ঘটে। পুলিশ জানায়, তরুণদের মধ্যে আগে থেকেই পরিকল্পিত একটি সংঘর্ষ হঠাৎই সহিংস রূপ নেয়, যেখানে একাধিক ব্যক্তি একে অপরের উপর গুলি চালায়। নিহতের পাশাপাশি আরও কয়েকজন আহত হন। তদন্তকারীরা জানিয়েছেন, ভুক্তভোগী ও সন্দেহভাজনদের অনেকেই শনাক্ত করা হয়েছে। তবে ঘটনায় জড়িত সবার হিসাব নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি, তাই অভিযান চলছে। কিছু কিশোরও এই সহিংসতায় জড়িত ছিল বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় আবারও প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার রাতে জোহেন্সবার্গের অদূরে পামব্রিজ এলাকায় একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠানে কন্টেইনারের পেছনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে গুলি চালায়। নিহতের নাম জামাল উদ্দিন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, ভোরে ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে গেল 9 এপ্রিল একই এলাকায় আরেক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করা হয়। পরপর 2 ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
মেক্সিকোর ঐতিহাসিক তিওতিহুয়াকান পিরামিড এলাকায় বন্দুকধারীদের গুলিতে কানাডীয় পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় সোমবার মেক্সিকো সিটির কাছে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের লক্ষ্য করে এক বন্দুকধারী গুলি চালালে ঘটনাস্থলে কানাডীয় ওই নারী নিহত হন। আহতদের মধ্যে কলম্বিয়া, কানাডা ও রাশিয়ার নাগরিক রয়েছেন। পরে হামলাকারী নিজে আত্মহত্যা করে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পাশাপাশি দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের পশ্চিমবঙ্গে চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। শেষ সময় বিজেপি তৃণমূলের মধ্যে চলছে তুমুল বাকবিতণ্ডা। তৃণমূলের উপর বুলডোজার চালানোর হুমকি দেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে মোদীকে এক হাত নিতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পর সব হিসাব বুঝে নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। কলকাতা থেকে আরো জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় চলছে বিজেপি তৃণমূল উত্তপ্ত বাক্য বিনিময়। তৃণমূলের মাফিয়াদের ওপর বুলডোজার চলবে বলে হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে গুলির বদলে গুলির হুমকি আসামের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। আর তৃণমূল শেষ হতে চলেছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খেলা হবে, लेकिन मैं ममता दीदी से बोलना चाहता हूं, ए बार खेला शेष। पुलिस है, ये लोग जिंदा है। 4 तारीख पुलिस साथ में नहीं रहेगा तो ये टीएमसी का गुंडा लोग भागना शुरू करेगा। जोरा घास फूल होबे छार खार, दुर्नीति ठाकबे ना आर, ফুটবে এবার পদ্মী ফুল, এক নূতন বাংলা গড়বে কুল। এসব হুমকি ধামকির পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বীরভূম, উত্তর কলকাতা, খড়দা ও বেলেঘাটায় 3টি নির্বাচনী সভায় অংশ নেন তিনি। এ সময় তৃণমূল সরকারের উন্নয়ন ও নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরার পাশাপাশি বিজেপিকে এক হাত নেন মমতা। নির্বাচনী প্রচারে মোদির ঝালমুড়ি খাওয়া নিয়েও তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। 4 মে ফল প্রকাশের পর সব হিসেব বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 10%। এবার অভিযোগ উঠেছে এসআইআর করে 5% মুসলিম ভোট কেটে দেওয়া হয়েছে। বাদ পড়েছেন মতুয়া সহ হিন্দু সম্প্রদায়েরও 7% ভোটার। এতে ভোটের হার জিত নিয়ে প্রধান 2 রাজনৈতিক শিবিরই নিজেদের মতো জয়ের স্বপ্ন দেখছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন যতটা উজ্জ্বল, বাস্তবতা ততটাই কঠিন হয়ে উঠছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে বাসা ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি আর আবাসন সংকট তাদের দৈনন্দিন জীবনকে করে তুলেছে চ্যালেঞ্জিং। তবে এই সংকটের মধ্যেও কিছু উদ্যোগ দেখাচ্ছে স্বস্তির সম্ভাবনা। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিরে আরো জানাচ্ছেন পারভিন আক্তার। আধুনিক শিক্ষা ব্যবস্থা, চাকরির নিশ্চয়তা, প্রযুক্তির আধুনিক ব্যবহার সহ নানা সুযোগ সুবিধার কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আগ্রহের কেন্দ্রে অস্ট্রেলিয়ার সিডনি। ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলাদেশের শিক্ষার্থীদের। তবে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা হাজারো শিক্ষার্থীর জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বাসা ভাড়া। দিন দিন বাড়তে থাকা ভাড়া আর আবাসন সংকটে পড়াশোনার পাশাপাশি টিকে থাকাটাই কঠিন হয়ে উঠেছে তাদের জন্য। দেশের যে কালচার হিসাবে আমরা সবাই একসাথে বসে আড্ডা দেই, দুষ্টামি করি, ফান করি,
অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমিও সেই এনভায়রনমেন্টেই চাচ্ছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না। অন্যান্য কালচারের সাথে থাকা যায় না, সবাই বাংলাদেশি কমিউনিটি পছন্দ করে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের কমিউনিটির সাথে থাকলে বা বাংলাদেশের কমিউনিটির সাথে ভালো সম্পর্ক রাখলে তারা হয়তো বাসা হেল্প করে বাসা পাওয়ার ক্ষেত্রে আর কি। এখানে ইউনিভার্সিটির ডর্মগুলা কিংবা ইউনিভার্সিটি থেকে অ্যালোকেটেড যেই রুমগুলো থাকে সেগুলো পাওয়া খুব মুশকিল হয়ে থাকে। দ্বিতীয়ত এখানে ডর্মগুলো অনেক এক্সপেন্সিভ হয়। বাড়তি ভাড়ার চাপে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে ছোট বাসায় একসঙ্গে বসবাস করছেন। এতে যেমন বাড়ছে আর্থিক চাপ, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্য। এখানে আসার পর হচ্ছে আমাদের এক আঙ্কেল আছে আলী শিকদার, তো ওনারও একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে প্রপার্টি ওয়ান। উনি আসলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আসলে বাসা খোঁজার জন্য অনেক বেশি হেল্প করেন। আসার পর থেকে একটা নতুন দেশ, কোথায় বাসা টাসা ঠিক করবে, তো কোথায় উঠবে, তো বাসা আসলে অ্যাভেলেবেল পাওয়াই যায়, কিন্তু কথা হচ্ছে বাসা ভাড়াটা একটু বেশি। তবে এই সংকটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিচ্ছে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানিগুলো। তারা শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। যেহেতু বাংলাদেশি এলাকায় রিয়েল এস্টেট করি, সেহেতু আমি আমার মনে করি যে বাংলাদেশি স্টুডেন্টদের সাহায্য সহযোগিতা করার একটা অফরন্ত প্রচেষ্টা আমাদের আছে এবং সহযোগিতা করার সুযোগ পেয়েছি, এবং সেই প্রেক্ষাপটে বেসিক্যালি আমরা বাংলাদেশি স্টুডেন্টদের সাহায্য করতে পারি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভালো মানের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা গেলে তাদের পড়াশোনার মান এবং জীবনযাত্রা দুটোই উন্নত হবে, আর সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার আশা বাংলাদেশি এই প্রতিষ্ঠানগুলোর। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। ইতালির কর্মবাজারে নতুন সাফল্যের গল্প লিখছেন প্রবাসী বাংলাদেশিরা। কর্মক্ষেত্রে কাজ পাওয়ার বিষয়ে বিদেশিদের মধ্যে এগিয়ে তারা। এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন কর্মসংস্থান সংস্থা ও গণমাধ্যমে। এতে ইতালিতে বাড়ছে বাংলাদেশি কমিউনিটির গ্রহণযোগ্যতা। খুশি প্রবাসীরাও দেখছেন আরো বড় সম্ভাবনা। মাসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে বসবাস করছেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। দেশটিতে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রধান পথই কর্মসংস্থান, আর সেই জায়গাতেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন তারা। জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশিদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইতালিতে কর্মরত 82টি দেশের নাগরিকদের মধ্যে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। অনেক ক্ষেত্রে নতুন কর্মসংস্থানে 23 থেকে 27% পর্যন্ত দখলে তাদের। রেস্টুরেন্ট খাতে এই হার আরও বেশি। এমন অর্জনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রবাসীরা। বাংলাদেশিদের সুনাম ধরে রাখার জন্য আমরা সবাই ওতপ্রোতভাবে চেষ্টা করব এবং আমাদের দেশের রেমিটেন্সকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। ইতালির যতটুকু কর্মসংস্থান আছে তার মধ্যে বাংলাদেশ শীর্ষে। আমি আশা করব বাংলাদেশের কাজ এবং কর্মে বাংলাদেশের রেমিটেন্সকে আরো ত্বরান্বিত করবে। পুরো ইতালিতেই বাংলাদেশিরা সবচেয়ে বেশি কার্যক্ষেত্রে এগিয়ে আছে। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, জাহাজ নির্মাণ শিল্প, দোকানপাট ও উপহার সামগ্রীর ব্যবসা, এসব খাতে বাংলাদেশিদের দৃঢ় অবস্থান তৈরি হয়েছে। ইতালিতে আইটি, সফটওয়্যার, নার্সিং, ফিশিং, বিউটি সার্ভিস, পরিচ্ছন্নতা ও হোটেল ম্যানেজমেন্ট খাতে বিদেশি শ্রমিকদের চাহিদা বাড়ছে। প্রবাসীদের মতে এসব খাতে দক্ষতা বাড়াতে পারলে বাংলাদেশিরা আরও বেশি সুযোগ কাজে লাগাতে পারবেন। দেশটির বিভিন্ন খাতে সেবা ও উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। ভাষা জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ বাড়াতে পারলে ইতালির বিশাল কর্মবাজারে বাংলাদেশিদের অবস্থান আরও শক্তিশালী হবে, বাড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ। এমনটাই মনে করছেন কমিউনিটির নেতারা। সময় সংবাদ, ইতালি। বিশ্ববাজারে দ্রুত বিস্তার ঘটাচ্ছে চীনের রোবট শিল্প। বিভিন্ন খাতে ব্যবহার বাড়ছে রোবট কুকুর থেকে শুরু করে মানব আকৃতির রোবটের। এই প্রযুক্তির রফতানি পৌঁছেছে 30টির বেশি দেশে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে চীনা নির্মাতারা। চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশ রোবট উৎপাদনের এক উদীয়মান কেন্দ্র। গত এক দশকে এখানে রোবট উৎপাদন বেড়েছে প্রায় 30 গুণ। উহু শহরের একটি কারখানায় তৈরি হচ্ছে নতুন প্রজন্মের রোবট কুকুর, যা জটিল ভূখণ্ডে চলাচল করতে পারে এবং নিরাপত্তা টহলে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে। এমনকি পরিবারের সহকারী হিসেবেও জনপ্রিয়তা পাচ্ছে এই প্রযুক্তি।
শুধু রোবট কুকুরই নয়, তৈরি হচ্ছে মানবাকৃতির রোবটও। প্রায় 1.67 মিটার উচ্চতার এসব রোবট 11টি ভাষায় যোগাযোগ করতে পারে, ফলে আন্তর্জাতিক বাজারে সহজেই ব্যবহারযোগ্য। ইউরোপে বড় পরিসরে সরবরাহ শুরু হয়েছে, যা এই প্রযুক্তির পরিপক্কতার ইঙ্গিত দিচ্ছে। আমাদের মানবাকৃতির রোবট এবং রোবট কুকুর এখন 30টিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানি হচ্ছে। যুক্তরাজ্য, পোল্যান্ড ও ইতালিতে আমরা বড় পরিসরে সরবরাহ করেছি। রফতানির এই বিস্তারের প্রতিফলন দেখা যাচ্ছে কাস্টমস ডেটাতেও। আগে যেখানে রোবটের জন্য মাত্র 5টি শুল্ক ক্যাটাগরি ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 13টিতে। নতুনভাবে যুক্ত হয়েছে কোলাবোরেটিভ রোবট, ইন্টেলিজেন্ট বায়োনিক রোবট এবং ক্লিনিং রোবটের মতো বিভাগ, যা রোবটের বহুমুখী ব্যবহারের প্রমাণ। বিশ্লেষকদের মতে নির্ভুল প্রকৌশল, নির্দিষ্ট খাতে বিশেষায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়, এই 3 শক্তির ওপর ভর করেই বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করছে চীনা রোবট নির্মাতারা। ভবিষ্যতে নিরাপত্তা, শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এই প্রযুক্তির প্রভাব আরও বিস্তৃত হবে বলে ধারণা তাদের। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় এখনকার আয়োজনের পর সকাল 10টার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।